when the major economies of the world fought the same enemy, inflation, use the same weapon, interest rate hikes. But result, one achieved miracle, the other one slipped into recession, and the third one barely balanced the approach but now facing currency crisis. Why did the same medicine had different effects onto three different economies? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা আজকে এই এডিটোরিয়াল এক্সপ্লেনের ভিডিওতে এটা নিয়েই কথা বলবো যে সেম মেডিসিন কি করে আলাদা এফেক্ট দিল তিনটে মেজর ইকোনমিসে। কি কি ইকোনমির? একটা ইন্ডিয়া, একটা ইউএস আর একটা ইউকে। আচ্ছা, এই আর্টিকেলটা যে পড়তে হতো নেক্সট কোশ্চেন সেটা কি করে জানতে পারলাম? যেটা আমরা জানলাম ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারের যে সেশনটা ছিল সেখানটায় আর্টিকেলটা বলে দেওয়া হয়েছিল যে পড়তে হবে, ইম্পর্টেন্ট। পড়তে হলে ইউপিএসসিতে এটা আমাদেরকে কোথায় হেল্প করবে? এটা আমাদেরকে ইউপিএসসি কেস পেপার 3 ইকোনমিতে হেল্প করবে। যদি ইকোনমিতে হেল্প করে প্রশ্ন কিরকম হবে সেটা হবে নেক্সট প্রশ্ন। তার জন্য আপনাদের জন্য একটা মডেল প্রশ্ন ইউপিএসসির রেডিমেড, যাতে আপনারা ইভ্যালুয়েট করতে পারেন যে এরকম যদি প্রশ্ন আসে আমি কি করে সলভ করব। মডেল প্রশ্নটা বলছে, দি কস্ট অফ ডিসইনফ্লেশন ভ্যারিজ সিগনিফিকেন্টলি অ্যাক্রস ইকোনমিজ ডিপেন্ডিং অন স্ট্রাকচারাল অ্যান্ড পলিসি ফ্যাক্টরস। এটাকে বোল্ড করে দেওয়া আছে যাতে বুঝুন যে এটা একটা স্টেটমেন্ট। আসল প্রশ্নটা এখান থেকে শুরু হচ্ছে, ডিসকাস দিস স্টেটমেন্ট ইউজিং দি এক্সপিরিয়েন্স অফ ইন্ডিয়া, দি ইউএস অ্যান্ড দি ইউনাইটেড কিংডম। আমরা স্পেসিফিক্যালি আজকে এই তিনটে ইকোনমিরই সেম জিনিস দেখব, যে আমরা দেখব যে একটা সেম এনিমি ইনফ্লেশন, এটাকে ট্যাকেল করার জন্য তিনটে ইকোনমি কিন্তু মোর অর লেস সেম ওয়েপেনে ইউজ করেছিল, ইন্টারেস্ট রেট হাইক। কিন্তু তিনজনের আলাদা আলাদা রেজাল্ট এসছে। যেখানটা ইউএস খুব সুন্দর মিরাকল প্রোভাইড করেছে, ইউকে রিসেশনে তো ডিপ করে গেছে কিন্তু ইন্ডিয়া একটা ব্যালেন্স অ্যাপ্রোচ দিয়ে বেরিয়ে তো এসছে, কিন্তু এখন কারেন্সি ক্রাইসিস ফেস করছে। এই রিলেটেডই কি করে জিনিসটা হলো সেটা আমরা চলুন দেখি। যেরকম সবার আগে আমরা শুরু করি ইন্ট্রোডাকশন দিয়ে, আজকেও ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবো, দি আনইভেন কস্ট অফ প্রাইস স্টেবিলিটি। এই যে প্রাইসটাকে স্টেবল করার জন্য এই যে কস্টটা, সেই কস্টটা নিয়ে আজকে কথা। ইন্ট্রোডাকশন বলছে, ইন পোস্ট প্যান্ডামিক আমরা দেখেছি মেজর গ্লোবাল ইকোনমিজে কিন্তু শার্প ইনফ্লেশন এসছে। ইনফ্লেশন মানে দামের মূল্য বৃদ্ধি, প্রাইস রাইজ, জেনারেল প্রাইস রাইজ যেটা ডেকেডের আগামী তার মানে বিগত 10 বছরের সব থেকে বড় একটা হাইক ছিল, যেটা ওয়াজ মেইনলি বিকজ অফ একটা তো আমরা জানি কোভিড-19 ছিল, তার সাথে সাপ্লাই সাইড ডিসরাপশন ছিল, ম্যাসিভ ফিস্কাল স্টিমুলাস ছিল, আর জিওপলিটিক্যাল শকস তো ছিলই, কেন কি ইউক্রেন আর রাশিয়া তখন ওয়ারে। এই রেসপন্সে এই ইনফ্লেশনকে স্টপ করার জন্য যত মেজর সেন্ট্রাল ব্যাংকস আছে, বি দি ইউএস ফেডারেল ব্যাংক, বি দি ব্যাংক অফ ইংল্যান্ড, বি দি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, কিন্তু এই ইনফ্লেশনটাকে স্টপ করার জন্য অ্যাগ্রেসিভ মনিটারি টাইটনিং করেছিল বিটুইন 2022-23। এখানটা একটা কনসেপ্ট না বললেই নয়, যে যখন মার্কেটে ইনফ্লেশন বাড়ে তখন যদি আমি অ্যাগ্রেসিভ টাইটনিং করি, আমি যদি আমার ইন্টারেস্ট রেটটাকে হাইক করি, মার্কেটে যে টাকাটা আছে সেই টাকাটাকে আমি কোথাও না কোথাও কমিয়ে নেব। টাকাটা যদি মার্কেট থেকে কমিয়ে নিই, আমি দেখব অটোমেটিক্যালি টাকার ডিমান্ডটা বাড়বে, ডিমান্ডটা বাড়লে ইনফ্লেশন কমবে, ইনফ্লেশন করলে মার্কেটটা ইকোনমিটা আবার স্টেবিলাইজ হবে। দিস ওয়াজ দি কোর কনসেপ্ট। বাই 2025 এখন উই আর রিয়েলাইজিং দি ফ্যাক্ট দ্যাট যে এখন তো ইনফ্লেশন মোর অর লেস মডারেট তো হয়ে গেছে, কিন্তু এটার কোথাও না কোথাও এই যে ইনফ্লেশনটাকে আমাদেরকে মডারেট করতে কিছু না কিছু একটা কস্ট বিয়ার করতে হয়েছে, যেই কস্টটা সবার জন্য কিন্তু আলাদা আলাদা ছিল। সেই আলাদা আলাদা কস্টটাই এখন আমরা পড়বো, যেরকম আমরা বলছিলাম এই ট্রেড অফটা, যে কি করতে গিয়ে আমরা, তার মানে কি অ্যাচিভ করতে গিয়ে কি হারিয়ে ফেললাম। ইউজুয়ালি আমরা ইকোনমিক্সের একটা টার্ম বলি অপরচুনিটি কস্ট। তো এই ক্ষেত্রে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য
আমরা কি ট্রেড অফ করলাম চলুন সেটাই দেখি। কি ট্রেড অফ করলাম সেটা দেখার আগে একটা কোর কনসেপ্ট বুঝে নেওয়া খুব দরকার, যেটা আপনার প্রিলিমসে আর মেইনসে দু জায়গায় হেল্প করবে, আর যেটাই আর্টিকেলেও মেনশন করা আছে, দ্যাট ইজ দি স্যাক্রিফাইস রেশিও। তো ডেফিনেশন পড়ি, তারপরে আপনাদেরকে একদম এক্সাম্পলে যাতে একদম ক্ল্যারিটি চলে আসে। এরপরে যদি কোনো সময় এই রিলেটেড প্রশ্ন আসে, যেরকম আমরা সবসময় দেখতে থাকি রেশিও নিয়ে, গিনি কোএফিসিয়েন্ট নিয়ে প্রশ্ন আসে প্রিলিমসে, তো কোনো সময় যদি স্যাক্রিফাইস রেশিও নিয়ে প্রশ্ন আসে, যে স্যাক্রিফাইস রেশিও যদি কম থাকে সেটা কি ইকোনমির জন্য ভালো কি খারাপ, একটা স্টেটমেন্ট দিয়ে দিল, ভালো বলে দিল। whereas স্যাক্রিফাইস রেশিও যদি বেশি থাকে ইকোনমির জন্য খারাপ। তো কোনটা ট্রু কোনটা ফলস এটা একদম ক্ল্যারিটি এখান থেকে বুঝে যাবো। তো the concept of sacrifice ratio is central to evaluating the cost of disinflation. এখানটা আবার দুটো টার্ম আসছে, ডিফ্লেশন অ্যান্ড ডিসইনফ্লেশন। আমি আশা করছি এই দুটো টার্ম আপনাদের ক্লিয়ার, কেন কি রিসেন্টলি আমরা যে সিমুলেটর 2 এর যে টেস্টের ডিসকাশন করেছি সেখানটা কিন্তু ডিটেল এই দুটো টার্ম নিয়ে কিন্তু খুব কথা বলেছি, কেন কি এইটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল অলরেডি। আমরা যেটা কি টপিক যেগুলো দিয়েছিলাম, যে লাস্ট 45 ইয়ার্স অফ পিওয়াইকিউ থেকে যে এক্সপেক্টেড টপিকসটা ড্র করেছিলাম, তার সাথে 1.5 ইয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, যে টোটাল আপনাদের জন্য ইকোনমিক্সের জন্য আমাদের টিম যে একটা এক্সপেক্টেড টপিক ড্র করেছিল সেটার মধ্যে কিন্তু ডিফ্লেশন আর ডিসইনফ্লেশনও ছিল। কেন কি আমরা এই আর্টিকেল থেকেও বুঝতে পারছি এটা কিন্তু পারসিস্টেন্ট। দো আর্টিকেল এটা কভার করেছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তো অনেক দিন দিয়েছিল। তার জন্য এই কনসেপ্টগুলো কিন্তু সাইড বাই সাইড আপনাদের ক্লিয়ার থাকা খুব দরকার যখন আমরা সেল থ্রু করব এই রকমের আর্টিকেল দিয়ে। সেটা মেজার করে কি করে, লস ইন ইকোনমিক আউটপুট টু রিডিউস দি ইনফ্লেশন বাই 1 পার্সেন্টেজ পয়েন্ট। এই ইকোনমিক লস ইন ইকোনমিক আউটপুট ক্যান বি ইন অলসো ইন ফর্ম অফ রাইজ অফ আনএমপ্লয়মেন্ট। এই ডেফিনেশনটা তো গেল, চলুন এক্সাম্পলে একদম পরিষ্কার করে বোঝাই। একটা ইকোনমির ধরুন 7% ইনফ্লেশন রেট চলছে। আমরা সবাই জানি আমাদের মনিটারি পলিসি কমিটির রেট হলো গিয়ে 4 টু ±2%। তো আমাদের হাইয়ার লিমিট হলো 6%। তো এই 6% থেকে তো 1 পয়েন্ট বেশি। তো এই 1 পয়েন্ট কমানোর জন্য আরবিআই নিশ্চয়ই কোনো মনিটারি পলিসিস অ্যাপ্লিকেবল করবে, টাইটনিং করবে। সেটা করতে গিয়ে দেখা গেল যে 2% এর জিডিপি আমাদের লস হলো। কেন কি ইউজুয়ালি একটা গ্রোথের সাথে ইনফ্লেশনের কোরিলেশন আমরা দেখতে পারি। তো যখন ইনফ্লেশন কমানোর চেষ্টা করব গ্রোথটাও কমবে। তো এই 1% জিডিপি এই 1% ইনফ্লেশন কমাতে গিয়ে যদি 2% এর জিডিপি আমার লস হয়, আমার স্যাক্রিফাইস রেশিও দাঁড়াবে হলো 2/1 = 2%। এবারে একটা এক্সাম্পল ভেবে দেখুন, এইটাই যদি ইনফ্লেশন ছিল কথার কথা 8, করতে হতো 6, 2% দিয়ে কমাতে হবে, whereas আমার জিডিপিটাও লস খেয়েছে 2%। তবে এই ক্ষেত্রে স্যাক্রিফাইসিং রেশিও কি হয়ে গেল? 2/2 = 1। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যত কম হবে স্যাক্রিফাইস রেশিওটা ক্লোজ টু 0 হবে, ততই ইকোনমির জন্য ভালো, কেন কি মিনিমাম তাদের স্যাক্রিফাইস হয়েছে। আর যতই রেশিওটা বেশি হবে ততই কোথাও না কোথাও ইট উড বি অ্যাকম্পানিড উইথ রিসেশন, কেন এই কমানোর জন্য আমাকে অপরচুনিটি কস্ট বেশি বিয়ার করতে হবে। সেম জিনিস এই এক্সাম্পলে আর এই দুটো পয়েন্টেও কিন্তু লেখা। A low sacrifice ratio indicates inflation was controlled with minimal economic disruption, whereas a high sacrifice ratio reflects significant output loss, often accompanied by recession. Whereas এখানে আমরা একটা জিনিস দেখতে পারি যে sacrifice ratio captures the core dilemma of the current situation, যে যেটা মডার্ন মনিটারি পলিসিস গুলো ফেস করছে, যে নাথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ফ্রি লাঞ্চ। আমি ইনফ্লেশন কমাচ্ছি মানে নিশ্চয়ই আমার কোথাও না কোথাও অপরচুনিটি ঠিক মিস হচ্ছে। সেইটাকেই কোথাও না কোথাও এই স্যাক্রিফাইস রেশিও কোট করে বা পয়েন্ট আউট করে বলছে যে এইটা আপনার লসটা হয়েছে, যেটা আবার ইকোনমিক্সের একটা প্রিডমিনেন্ট টার্মিনোলজিকে রিএমফাসাইজ করে, যে নাথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ফ্রি লাঞ্চ। তো যখন আমরা বুঝে গেলাম যে হোয়াট ইজ স্যাক্রিফাইস রেশিও, এবার চলুন যে 3টে ট্রিলেমাস যে আমাদের আছে, ইউএস, ইউকে, ইন্ডিয়া, যারা সেম ওয়েপন ইউজ করেছে কিন্তু ডিফারেন্সিয়েটেড রেজাল্ট পেয়েছে, সেটাকে অ্যাড্রেস করি। প্রথমে আমি কি বলে শুরু করেছিলাম,
যে আমাদের একটা কমন এনিমি ইনফ্লেশন, সেটা আমরা ইন্ট্রোডাকশনে দেখে নিয়েছি, ইন্ট্রোডাকশন আর স্যাক্রিফাইস রেশিওতে। সেকেন্ড পার্টে কি বলেছিলাম, যে তাদের ডিফারেন্ট যারা ওয়েপেন যখন ইউজ করেছে, যেটা আমরা দেখতে পেয়েছিলাম রেট হাইট করেছে, তার জন্য স্যাক্রিফাইস রেশিওটা দেখতে পারলাম, কিন্তু হ্যাড আ ডিফারেন্ট রেজাল্ট। এখন সেই ডিফারেন্ট রেজাল্টকেই আমরা কাটার করব, যেখানটায় এই তিনটে মেজর ইকোনমি এই রকমের যখন পলিসি টাইটনিং করেছিল, তারা কি কি এফেক্ট দেখতে পেরেছে, আমরা সেটাই এখন একদম পারফেক্টলি দেখব। সবাই প্রথমে শুরু করব ইউএস ফেডারেল রিজার্ভ দিয়ে, যেখানটায় তারা নিয়ারলি জিরো এফেক্ট বলছে স্যাক্রিফাইস রেশিও। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি জিরো। এটা কিন্তু মিরাকেল একটা, যেটা মিরাকেল ছাড়া কিন্তু আর কিছুই না। যেটা বলছে আর্লি 2022 যার রেট অফ ইন্টারেস্ট ছিল কোথাও না কোথাও 5.25 টু 5.50, সেটা বাই মিড 23-তে অনলি 11 কনজিকিউটিভ হাইক তারা করেছিল, টাইটনিং করেছিল টু অ্যাভয়েড দি রিসেশন। আর সেটা কোথাও না কোথাও তাদের যে একটা কনসেপশন ছিল যে এই রকমের টাইটনিং করলে আমরা দেখতে পারবো ইকোনমি রিসেশনে চলে যাবে, সেই কনভেনশনাল এক্সপেকটেশনকে ডিফাই করে দিয়েছে। কেন ডিফাই করেছে, কেন মিরাকল হয়েছে, মিরাকল অফ দি সাকসেস চলুন আমরা দেখি। দি ভেরি ফার্স্ট পয়েন্ট, দি র্যাপিড ইজিং অফ সাপ্লাই চেইন বটলনেক। যখন একটু কোভিড-19 শেষ হয়ে গেল, প্যান্ডেমিক যখন শেষ হয়ে গেল, যখন একটু ওয়ারটা লাইট হয়ে গেল, আমরা দেখলাম যেই ডিসরাপশনটা সাপ্লাই চেইনের সাইডে ছিল, যেটা অলরেডি ব্লকেড ছিল, সেটা খুব তাড়াতাড়ি পেস তুলতে শুরু করলো। তো প্রথম দিকে যেখানটায় তারা একটু স্ট্রাকচারালি টাইটনিং করছিল, পরের দিকে খোলার পরে যখন ফ্রি ফ্লো হতে শুরু করলো, পোর্ট ক্লিয়ার করতে শুরু করলো, ফ্রাইট কস্ট যখন ফেল করলো, তারা দেখলাম অটোমেটিক্যালি ডিমান্ডটা কিন্তু ঠিক থাকলো। তার জন্য ইনফ্লেশনটাকে কাটেল করতে কিন্তু অনেকটাই হেল্প হয়েছে আমাদের। তার মানে তাদের হেল্প হয়েছে উইদাউট কাটিং ডিমান্ড শার্পলি। দি সেকেন্ড পয়েন্ট, আমরা জানি ইউএস এর কাছে কিন্তু খুব ম্যাসিভ এনার্জি রিজার্ভস আছে ইন ফর্ম অফ অয়েল। তো ইন ফর্ম অফ যদি অয়েল থাকে তাদের কাছে, তারা কুলিং অফ ক্রুড অয়েল অ্যান্ড অয়েল গ্যাসেস প্রাইসেস লোয়ার দি ফিউল কস্ট। ফিউল কস্ট যখন লোয়ার হলো, অটোমেটিক্যালি সাপ্লাই সাইডের যে মেন একটা প্রপোনেন্ট, সেটা হলো ট্রান্সপোর্টেশন, সেটা কমলো। ট্রান্সপোর্টেশন কমলে প্রোডাকশন কস্টও কোথাও না কোথাও অ্যাক্রস দি সেক্টর কমলো। সেখান থেকে আমরা দেখতে পারলাম যে অলমোস্ট অল গুডস অ্যান্ড সার্ভিসেস তারা কিন্তু হ্যাড ব্রড ডিসইনফ্লেশনারি এফেক্ট। থার্ড, তাদের লেবার মার্কেটটা কিন্তু খুব স্ট্রং ছিল। আমরা দেখেছি ইউএসএ কিন্তু সবসময় লো আনএমপ্লয়মেন্ট রেট থাকে, আর স্টাডি ইকোনমি সেটা কোথাও না কোথাও কনজামশনকে রেজিলিয়েন্ট রেখেছিল। যে ডিমান্ডটার কথা এখানটায় বলা হচ্ছে, এই ডিমান্ডটা এই আনএমপ্লয়মেন্ট, লো রেট অফ আনএমপ্লয়মেন্টের জন্যই কিন্তু লিঙ্ক। ভেবে দেখুন, যদি মার্কেটে লো রেট অফ আনএমপ্লয়মেন্ট, ইকোনমিতে লো রেট অফ আনএমপ্লয়মেন্ট থাকবে, আমরা দেখবো একটা কন্টিনিউয়াস সার্জ অফ কনজামশন। যদি কন্টিনিউয়াস সার্জ অফ কনজামশন হয়, আমরা ডিমান্ড পুশ ইনফ্লেশনও কিন্তু কম দেখতে পারবো। ডিমান্ড পুল ইনফ্লেশনও কিন্তু কম দেখতে পারবো। যখন কম দেখবো, অটোমেটিকলি দেখবো আমাদের ইকোনমিটা কোথাও না কোথাও স্টেবল আছে। হাউএভার, আউটকাম যেটা মিরাকল বলা হচ্ছে, সেটা অন দি ফার্স্ট বেসিস তো দেখে এরকম মনে হচ্ছিল যে ইনফ্লেশনটাকে নিয়ে আসতে ইকোনমি আউটপুটের উইদাউট সিগনিফিকেন্ট ফল ইন দি ইকোনমি, এটা তো মনে হচ্ছিল। কিন্তু পিরিয়ডিক্যালি যখন একটু সময় গেল, আমরা এই জিনিসটা দেখতে পারলাম, এই রাইজ যেটা কম হয়েছে, তার মানে যে ইনফ্লেশনটাকে কমানোর চেষ্টা হয়েছে, কিন্তু কোনো সময় আগের যে প্রাইসটা ছিল সেখানটা তো নিয়ে আসতে পারেনি। আর তার সাথেও এই যে ইনক্রিজ ফ্যাক্টরটা, এটাকে কিন্তু কোথাও না কোথাও হাউস হোল্ডকেই ফেস করতে হয়েছিল। এই প্রবলেমস গুলো নিয়ে আমরা স্ট্রাকচারালি কথা বলবো, কি কি ড্রব্যাকস আছে স্যাক্রিফাইস রেশিওর। কিন্তু তার আগে যখন ইউএস এর কেস স্টাডিটা পড়ছিলাম, এই জিনিসগুলো জেনে নেওয়া খুব দরকার ছিল। দি নেক্সট পার্ট, ইউকে, যেখানটায় কিন্তু হাই কস্ট অফ ডিসইনফ্লেশন ছিল। এই ইনফ্লেশনের রেটটাকে কমানোর জন্য তাকে কিন্তু অনেকটা হাই কস্ট বিয়ার করতে হয়েছে। আবার সেম কথা, সেম ওয়েপেন কিন্তু দুজনেই ইউজ করেছে, দ্যাট ইজ টাইটনিং। টাইটনিং কিন্তু দুজনেই করেছে, প্রোঅ্যাক্টিভ টাইটনিং, যেখানটা এ তো আরো ইউএস এর যে ব্যাংক অফ ইংল্যান্ড আরো অ্যাগ্রেসিভলি টাইটনিং করেছে, যেখানটায় 0.01% থেকে সে 5.25% নিয়ে গেছিল রেটটাকে, এতটা টাইটনিং করেছে। স্টিল কিন্তু সে একটা অন্য এফেক্ট দেখতে পেরেছে। কি এফেক্ট দেখতে পেরেছে? ইনফ্লেশন রিমেইন স্টাবার্ন। কেন? তার কিছু কি পার্ট ছিল। প্রথম, যেখানটায় আমরা ইউএস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম তাদের কাছে এনার্জি রিজার্ভ ছিল,
ইউকে কিন্তু হেভিলি ডিপেন্ডেন্ট আপন ইম্পোর্টেড এনার্জি। এই পিরিয়ডে প্রাইসেসগুলো খুব হাইক হয়েছিল, যার জন্য আবার ইনফ্লেশনটা ইম্পোর্টেড ইনফ্লেশন ছিল ইউএস এর জন্য। ইউরোপিয়ান গ্যাস প্রাইসের শকটাও ফেস করেছে রাশিয়া ইউক্রেন ওয়ারের জন্য, তার জন্য তাদের কস্টটাও আবার বেড়েছে ফর বোথ হাউসহোল্ড সেক্টর অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। অ্যান্ড অ্যাট লাস্ট ইউকেতে কিন্তু লেবার শর্টেজ ছিলই, যার জন্য হাই রাইজ ওয়েজ ছিল, তারপরে আর জন্য আবার ডিমান্ড পুল ইনফ্লেশন দেখতে পেরেছি আমরা, সরি কস্ট পুশ ইনফ্লেশন আমরা দেখতে পেরেছি, পার্ডেন কস্ট পুশ ইনফ্লেশন আমরা দেখতে পেরেছি। অ্যাজ আ রেজাল্ট কি দাঁড়ালো, যেখানটা ইউএস নেগলিজেবল অ্যামাউন্ট অফ স্যাক্রিফাইসিং রেশিও ছিল, অপরচুনিটি কস্ট ছিল, সেটা ইউকের ইকোনমি রিসেশনে স্লিপ করে গেল অন 2023। তার সাথে আনএমপ্লয়মেন্ট রেটও ইনক্রিজ হলো, কেন কি বিজনেসেস যখন বন্ধ করতে শুরু করে দিল তখন আনএমপ্লয়মেন্ট হলো। তার সাথে ইনফ্লেশন তো রিমেন্ড অ্যাবভ দি টার্গেট ইভেন বাই 2026, যেটা কি ইনকমপ্লিট একটা সাকসেস আর ইনকম্পিটেন্সি শো করছে অফ দেয়ার সেন্ট্রাল ব্যাংক। তো এই কম্বিনেশনটা কোথাও না কোথাও আবার একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে যে খালি স্যাক্রিফাইস রেশিও তো দেখলে হবে না, কেন কি দুজনেই কিন্তু সেম রকমের পলিসি নিয়েছিল, কিন্তু তাদের এফেক্টটা আলাদা ছিল। এই পয়েন্টটাকে আরেকটু রিএমফাসাইজ করার জন্য চলুন আমরা ইন্ডিয়ার পজিশন দেখে নিই, যারা একটা ক্যালিব্রেটেড ট্রেড অফ করেছে। ট্রেড অফ কেন? আবার অপরচুনিটি কস্ট। এই ট্রেড অফটা কি ছিল? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজেদের রেপো রেট ফ্রম 4% টু 6.5% রেজ করেছিল ফ্রম মে টু ফেব্রুয়ারি, এত শর্ট টাইম পিরিয়ডের মধ্যে। এক বছরের মধ্যেও আমরা 250 বেসিস পয়েন্ট থেকেও বেশি দেখতে পেরেছি এক বছরের কমে। তো এটা কোথাও না কোথাও ইনফ্লেশনকে কার্ভ করার জন্য। আউটকাম কি দাঁড়িয়েছে? যে আমাদের যে গ্রোথ রেটটা ছিল 8%, সেটা কোথাও না কোথাও 6.25 এসে দাঁড়িয়েছে। তো তার জন্য আমাদেরকে কতটা ফেস করতে পড়েছে? লস 1.5। এখানটায় কতটা ফেস করতে হয়েছে? এখানটায় ধরুন 1.5, ইফ আই এম নট রং, সরি 2.5, সরি। তো 2.5, 1.5 by 2.5. The second part, inflation declined sharply around 2%. কেন? আমরা দেখেছি এইবারও সিপিআই অনেকটা কম ছিল, আর অ্যাডজাস্টেড হেডলাইন ইনফ্লেশনে যদি দেখি সেটা তো আরোই 2% থেকেও কম ছিল, কেন কি ক্রুড অয়েল প্রাইসেসের জন্য, এই গোল্ড ইনফ্লেশনের জন্য। এইগুলো টপিক কিন্তু আমি আবার রিএমফাসাইজ করছি, এগুলো কিন্তু অলরেডি আমাদের কভার করা আছে এক্সপেক্টেড টপিক্সে, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি সেল থ্রু করছি। যারা যারা আপনারা ভাবছেন যে কনসেপ্টটা ইনকমপ্লিট, না, কনসেপ্টটা কিন্তু ইন্টারলিঙ্কড। দি থার্ড পার্ট, ইম্পর্টেন্টলি ইন্ডিয়া অ্যাভয়েড করেছে রিসেশন, মেনটেনিং ম্যাক্রো স্টেবিলিটি। কিন্তু এই যে আমরা স্যাক্রিফাইসটা দেখতে পাচ্ছি, সেটা এতটা লো কেন? কি কারণের জন্য? সবার প্রথম, আমাদের মনিটারি ট্রান্সফরমেশন বা মনিটারি ট্রান্সমিশন কিন্তু খুব স্লো। আরবিআই যখন অলরেডি অ্যাপ্লিকেবল করে দিয়েছিল নতুন রেপো রেট, সেটা মার্কেটে এফেক্ট আস্তে আস্তে সময় দেখিয়েছে। তার জন্য আমাদের ভেবে দেখুন, আমরা কোথাও না কোথাও বেঞ্চমার্ক লেন্ডিং রেট থেকে এমসিএলআর বা বেস রেট থেকে কেন শিফট করেছিলাম? এইসব কারণের জন্য। দি সেকেন্ড পার্ট, আমাদের কিন্তু হাই ফুড শেয়ার এখনো কস্ট ছিল সিপিআই, যেরকম আমি আপনাকে বলছিলাম যে আগেরবার গুড মনসুন হওয়াতেও বা সাপ্লাই সাইডের কনস্ট্রেনের জন্য কিন্তু আমরা কোথাও না কোথাও একটা ইনফ্লেশন দেখতে পেরেছিলাম। কিন্তু এই আমাদের যে এমএসপি পলিসিস ছিল, সেটা কোথাও না কোথাও এইটাকে হেল্প করেছে, ইন্টারেস্ট রেটকে কমপ্লিমেন্ট করেছে, রাদার দেন ইন্টারেস্ট রেট, এটা কমপ্লিমেন্ট করেছে তাকে। আর গভর্নমেন্ট ইনিশিয়েটিভ ইন বাফার স্টক, সাবসিডি অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট কোথাও না কোথাও প্রাইসটা রাইজ করতে কিন্তু স্টপ করেছে। তো দিস ওয়্যার দি রেজাল্ট অফ ইন্ডিয়াস ক্যালিব্রেটেড ট্রেড অফ। এরপরে দি ইম্পর্টেন্ট পার্ট, যে কোনো একটা কনসেপ্ট যখন পড়ি তার কিছু কি লিমিটেশনস থাকে, ঠিক সেরকমই এই স্যাক্রিফাইস রেশিওরও কিছু কি লিমিটেশনস আছে। ধরুন সেটা একটা একটা করে দেখে নিই। যেরকম আমরা প্রথম ক্ষেত্রেও ইউএস এর ক্ষেত্রে দেখছিলাম যে আমরা বলছিলাম মেরাকেল, কিন্তু স্টিল এটা কোনো না কোনো সেক্টরকে বিয়ার করতে হচ্ছে, তো সেটাকে দেখাচ্ছিল না। সেটাকে যাওয়ার আগে দি ফার্স্ট পয়েন্ট আমরা দেখে নিই,
যে এটা একটা আফটার এফেক্টের ক্যালকুলেশন, এক্সপোস্ট, নট আ প্রেডিক্টিভ টার্মিনোলজি বা একটা ইভ্যালুয়েশন, যেখানটায় যেটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এই রকমের অবজারভেশন করতে পারি। তো এটা কোথাও না কোথাও ইজ ইমপারফেক্ট গাইড ফর রিয়েল টাইম ডিসিশন মেকিং। রিয়েল টাইম যদি ডিসিশন মেকিং করতে হয়, স্যাক্রিফাইস রেশিও কোথাও না কোথাও কিন্তু হেল্প করছে না। দি সেকেন্ড পার্ট, এর একটা কি নোশন আছে ইনফ্লেশন আউটপুট রিলেশনের সাথে, যেখানটা ধরে নিচ্ছে যে ইনফ্লেশন মানেই গ্রোথ। ঠিক যেরকম আমরা ফিলিপস কার্ভে দেখতে পারি, ফিলিপস কার্ভ বলে যে অ্যাট ইনিশিয়াল স্টেজ আনএমপ্লয়মেন্ট ততটাই কম হবে যত বেশি ইনফ্লেশন থাকবে, একটা ইনভার্স রিলেশন। ঠিক সেরকমই একটা আমরা দেখতে পাচ্ছি করোলজি এই রকমের স্যাক্রিফাইস রেশিও ড্র করছে, যেটা কি ঠিক না সব সময়, আনস্টেবল অ্যান্ড কনটেক্সট ডিপেন্ডেন্ট। কেন? কেন কি সেম মেডিসিন হ্যাড ডিফারেন্ট এফেক্টস। আমরা ইউকের ক্ষেত্রে অন্য এফেক্ট দেখতে পেরেছি, ইউএস এর ক্ষেত্রে অন্য এফেক্ট দেখতে পেরেছি, ইন্ডিয়ার ক্ষেত্রে অন্য এফেক্ট দেখতে পেরেছি। অ্যাট লাস্ট এই যে ডিস্ট্রিবিউশনাল ইম্প্যাক্ট যেটার কথা বলছিলাম, যে এই ইম্প্যাক্টটাকে অ্যাবজর্ব করছে তো আলাদা আলাদা সেক্টর, তাদের হু অ্যাকচুয়ালি বিয়ার্স দি কস্ট সেটা কিন্তু এই ক্যালকুলেশনটা বলে না, কোথাও মেনশন করে না। যেরকম ইউএস এর ক্ষেত্রে হাউসহোল্ড সেক্টর ফেস করেছিল, ইন্ডিয়ার ক্ষেত্রে এমএসএমই সেক্টরটা আর কনস্ট্রাকশনসরা ফেস করেছিল, সেটার ব্যাপারে কিন্তু এই জিনিসটা বলে না। তো যখন বলে না, ওখান থেকে একটা মেজর জিনিস বেরিয়ে আসছে যে তবে কি চ্যালেঞ্জেস গুলো ইন কারেন্ট কন্টেম্পোরারি রিয়েল ওয়ার্ল্ডস, সেগুলোকে তো জানা উচিত। তো thus, while the sacrifice ratio offer a broad estimate of cost of disinflation, it fails to fully capture the complexity and evolving nature of real world economic condition. This becomes particularly evident when examining the practical challenges faced by the central bank. তো প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জেস দ্যাট আর বিন ফেসড বাই দি সেন্ট্রাল ব্যাংক, সেটা চলুন আমরা একবার দেখে নিই। তবে যাতে ওয়ে ফরওয়ার্ডটা তার কি হবে সেটাকেও আমরা একটা খুব সুন্দর করে কনক্লুড করতে পারি, একটা লিখতে পারি, যাতে কি হলো, আমার একদিকে স্যাক্রিফাইস রেশিও নিয়ে আমি জেনে গেলাম, তিনটে ইকোনমির প্রবলেম নিয়ে জেনে গেলাম, ইন্ট্রোডাকশন জেনে গেলাম, কি চ্যালেঞ্জেস কি আছে সেটাও জেনে গেলাম, স্যাক্রিফাইস রেশিওর লিমিটেশনও জেনে গেলাম। অ্যাট লাস্ট একটা ওয়ে ফরওয়ার্ড করে যখন কনক্লুশন লিখবো, তখন দেখবো আমার একটা হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে অ্যাবাউট দি টপিক, বি ইট ইন প্রিলিমস অর ইট মেন্স, আমি কিন্তু সলভ করতে পারবো। তো মনিটারি পলিসি চ্যালেঞ্জেস অ্যান্ড ইমার্জিং প্রেশার, দি ফার্স্ট পার্ট উড বি লিমিটেড এফেক্টিভনেস এগেনস্ট সাপ্লাই সাইড শক। আমরা ইউকের ক্ষেত্রে দেখেছি যে কেন কি সাপ্লাই সাইডের যে শকস গুলো, ফ্যাক্টরস গুলো ছিল, সেইগুলোকে সে ম্যানেজ করতে পারেনি, আনএমপ্লয়মেন্ট এইগুলো সব, তার জন্য কিন্তু তার এই রকমের ইন্টারেস্ট রেট টাইটনিং করা সত্ত্বেও এফেক্ট দেখতে পারেনি। ওয়ারেস ইউএস এর ক্ষেত্রে কেন কি সাপ্লাই সাইডটা খুব রেজিলিয়েন্ট ছিল বলে সে কিন্তু তার এফেক্ট দেখাতে পেরেছে, তবে ক্যানট ডাইরেক্টলি রিজলভ সাপ্লাই সাইড কনস্ট্রেন্টস। দি সেকেন্ড পার্ট, এটা কোথাও না কোথাও যে প্রথমে বলছিলাম যে একটা গ্রোথ আর ইনফ্লেশনের ট্রেড অফ বলছে, কিন্তু তার আমরা আবার ইন্ডিভিজুয়াল ইকোনমিতে আমরা আলাদা আলাদা এফেক্ট দেখতে পেরেছি। ইউকে সফট ল্যান্ডিং করেছে, কন্ট্রোলিং ইনফ্লেশন উইদাউট রিসেশন। ইউকে যেটা ফেস শার্প ট্রেড অফ হয়েছে, ইনফ্লেশন রিসেশন বেড়েছে, আনএমপ্লয়মেন্ট বেড়েছে। ইন্ডিয়া যেটা ব্যালেন্সড আউটপুট অ্যাচিভ করেছে, এখন কোথাও না কোথাও কারেন্সি সাস্টেন, ইনফ্লেশন তো আছে কিন্তু কারেন্সি ক্রাঞ্চ আছে। তো এটা কোথাও না কোথাও বলছে যে আবার পলিসি কিন্তু আউটকাম খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, আর এখন গ্লোবাল কান্ট্রিজের পলিসি কিন্তু কোথাও না কোথাও সেকেন্ড, কিপিং ইন মাইন্ড দি জিওপলিটিক্যাল টেনশন। দি থার্ড পার্ট, জিওপলিটিক্যাল টেনশন থেকেই আমরা আরেকটা পয়েন্ট বের করতে পারছি, সেটা হলো ইন্ডিয়াস ইমার্জিং কারেন্সি প্রেসার। আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ক্যালিব্রেটেড ট্রেড অফ করতে পেরেছিলাম, কিন্তু এখন দাঁড়িয়ে যেখানটায় একটা আনসার্টেনটি হয়ে আছে, সেখানটায় আমাদেরকে বারবার ইম্পোর্টেড ইনফ্লেশন নিয়ে ফেস করতে হচ্ছে, সেটা কোথাও না কোথাও স্যাক্রিফাইস রেশিও সেটা নিয়ে কথা বলছে না। আর আমাদের কন্টিনিউয়াস এক্সচেঞ্জ রেট ডিপ্রেশন তো হচ্ছে, আমাদের রুপি কিন্তু বারবার ফল করছে। দি ফোর্থ পয়েন্ট, পলিসি ডিলেমা ফর দি রিজার্ভ ব্যাংক। এখনো কিন্তু আরবিআই এখনো ডিলেমা ফেস করছে যে যদি আমি রেট এখন কাট করে দিই, আমি কোথাও না কোথাও গ্রোথকে তো সাপোর্ট করব, কিন্তু কারেন্সি আরো ডেপ্রিসিয়েট করবে আমার।
আমি যদি রেটকে রাইজ করি, আমি গ্রোথ স্টেবিলাইজ তো করবো ইকোনমিকে, কিন্তু আবার গ্রোথ নিয়ে প্রবলেম হবে, আবার স্যাক্রিফাইস রেশিও আমার কোথাও না কোথাও হাই চলে যাবে। আর থার্ড, যদি আমি মেনটেন করি দি স্টেটাস কিও, সেটা কোথাও না কোথাও যে রিকভারির ফেজটা আছে সেটাকে আরো ডিলে করে দেবে। অ্যান্ড অ্যাট লাস্ট যদি স্ট্রাকচারাল সাইডে একটা প্রবলেম দেখি, ফার্স্টে আমরা দেখছিলাম যারা সাপ্লাই সাইডের, এখানটায় স্পেসিফিক্যালি আমরা দেখব যে এই রকমের মনিটারি পলিসিস আর ইনএফেক্টিভ ইন দিস সিচুয়েশন, সাপ্লাই সাইড সিচুয়েশন, যেখানটায় বারবার ড্রিভেন বাই ফুড ইন প্রাইস ইনফ্লেশন, আরবিআই তার মধ্যে কোনো হাত নেই, মনসুন তার মধ্যে আরবিআই কোনো হাত নেই, সাপ্লাই সাইড কন্ডিশনস তার মধ্যে আরবিআই কোনো হাত নেই, গভর্নমেন্ট পলিসিস তার মধ্যে কোনো আরবিআই হাত নেই, খালি আছে কোথায়? ইন্টারেস্ট রেটসে। তো এটা কি মনে হয় যে অ্যাড্রেস করতে পারবে খালি একা? যেখানটায় একা এক সাইডে এই রকমের গ্রোথকে হ্যাম্পার করলে ওভারঅল ইনফ্লেশনকে কি কমাতে পারবো? কোনো সময়ই না। তো তার জন্য ওয়ে ফরওয়ার্ড কি হওয়া উচিত, চলুন সেটা দেখি এবার নেক্সট পয়েন্ট। তো টুয়ার্ডস আ ব্যালেন্স পলিসি ফ্রেমওয়ার্ক, দি ফার্স্ট পার্ট স্ট্রেংথেনিং সাপ্লাই সাইড মেজার্স, যেখানটায় আমরা ইউএস এর ক্ষেত্রে দেখেছি তাদের সাপ্লাই সাইডটা স্ট্রং ছিল বলে তারা কোথাও না কোথাও খুব তাড়াতাড়ি বাউন্স ব্যাক করতে পেরেছিল এই রকমের প্রবলেম থেকে। তো আমাদেরকেও কোথাও না কোথাও সাপ্লাই সাইড কনস্ট্রেন্টসকেও এমফাসিস দিতে হবে রাদার দেন এক্সেস ডিমান্ডের উপরে। ইমপ্রুভিং এগ্রিকালচারাল সাপ্লাই চেইন লাইক স্টোরেজ, লজিস্টিক, কোল্ড চেইনস, এরকম মাল্টিপল যেই পার্টসগুলো আছে সেইগুলোকে যাতে ফুড প্রাইস ভলেটালিটি সেটাকে আমরা কমাতে পারি। আর এনার্জি ডাইভার্সিফিকেশনও করতে হবে, কেন ইউকে কিন্তু ফেস করেছে আমাদের কাছে এক্সাম্পল। দি সেকেন্ড পার্ট, যেরকম আমরা দেখছিলাম যে খুব দেরি করে পৌঁছেছিল ইন্ডিয়ার ক্ষেত্রে ট্রান্সমিশনটা রেটসে, তো এনহ্যান্সিং মনিটারি ট্রান্সমিশন, যাতে যেই রেটটা চেঞ্জ করছে আরবিআই সেটা যাতে মার্কেটে ইমিডিয়েট ইম্প্যাক্ট দেখা যায়, যাতে স্ট্রং ফাইন্যান্সিয়াল মার্কেট একটা বিল্ড হয়, এফিসিয়েন্ট ব্যাংকিং সিস্টেম থাকে, আর ক্রেডিট ডেলিভারি মেকানিজম যাতে বেটার হয়। যাতে আবার কোর আইডিয়াটা কি? কোর আইডিয়া হলো যাতে ট্রান্সফরমেশন অফ দি পলিসিস বাই দি মনিটারি পলিসি কমিটি সেটা যাতে খুব তাড়াতাড়ি ট্রান্সমিট হয় টু দি ইকোনমি। দি থার্ড, কেন কি আমরা দেখছিলাম যে আরবিআই এর এখানটায় রেট যে চেঞ্জ করা ছাড়া, ইন্টারেস্ট রেটসে চেঞ্জ করা ছাড়া আর কিছু কিন্তু করার ছিল না। তার জন্য কোঅর্ডিনেটেড পলিসি অ্যাপ্রোচ থাকা উচিত, যেখানটায় ফিসকাল আর মনিটারি পলিসি উইল গো হ্যান্ড ইন হ্যান্ড, ঠিক যেরকম টু হুইলস অফ আ চ্যারিয়েট। তো টার্গেটেড সাবসিডি গভর্নমেন্টও ইউজ করুক, প্রোটেক্ট ভালনারেবল সেকশন উইদাউট ডিস্টর্টিং দি ইকোনমি, সে যাতে টার্গেটেড করুক, আরবিট্রারিলি সবাইকে যাতে না দিক, যার নিড তারই যাতে দিক, যাতে ইকোনমিতে আবার ইনফ্লেশন না আসে। তার সাথে আমরা এটাও দেখেছি ভালনারেবিলিটি অফ দি এক্সটার্নাল সেক্টর কিন্তু অনেক বেশি, কেন কি আমরা এনার্জি ইম্পোর্ট করি। তো ম্যানেজিং আওয়ার এনার্জি ভালনারেবিলিটিস ইন টার্মস অফ, যদি স্পেসিফিক্যালি ইকোনমিক্সের টার্মসে দেখি, তবে বিল্ড অ্যাডিকুয়েট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। আর যদি এনার্জি টার্মসে দেখি, আমরা যাতে নিউ টেকনোলজিস নিয়ে আসি যাতে সেইটা আমাদের ডিপেন্ডেন্সি কমায়, রেয়ার আর্থ এলিমেন্টের মাধ্যম দিয়ে, বা এনি এনি ফর্ম হাইড্রোজেন ডেভেলপমেন্ট বা নতুন টেকনোলজি এরকম করি যাতে আমাদের বাইরে এনার্জির উপরে ডিপেন্ডেন্সটাকে কমিয়ে দেয়। অ্যান্ড অ্যাট লাস্ট, কেন কি আমরা দেখেছি যে উইথ সেম মেডিসিন হ্যাড ডিফারেন্ট এফেক্টস, তো কোথাও না কোথাও একটা ফ্লেক্সিবল ইনফ্লেশন টার্গেটিং থাকা খুব দরকার, যেটা কি কান্ট্রি স্পেসিফিক হওয়া দরকার আর রিয়ালিটিকে কনসিডারেশনে এনে। কেন কি আবার আই উড রিএমফাসাইজ দি সেম পয়েন্ট এগেন এন্ড এগেন, the same medicine had different effects onto different economies, যেখানটায় ইউকে টাইটেন করার পরেও সে বারবার রিসেশনে ঠেলে গেছে, whereas ইউএস কিন্তু কম টাইটেন করেও কোথাও না কোথাও বেরিয়ে এসছে। তো কতটা করতে হবে, কি করতে হবে সেটা যাতে স্পেসিফিক সেই কান্ট্রির ইকোনমির রিয়ালিটিসের উপরে বেস হয়, নাহি একটা গ্লোবাল বেঞ্চমার্ক, কনসিডারিং ইটস সাপ্লাই শক, হার্ম গ্রোথ আর মাল্টিপল ফ্যাক্টর, যেটা তার ফ্লেক্সিবল অ্যাপ্রোচকে কোথাও না কোথাও আবার আপহোল্ড করবে। এরপরে যদি আমি একটা কনক্লুশন ড্র করি অন দি সেম নোট অফ দি লাস্ট পয়েন্ট অফ দি ওয়ে ফরওয়ার্ড, ইট উড বি ডিফারেন্ট পাথ, ডিফারেন্ট কস্ট। কি হবে? দি এক্সপিরিয়েন্স অফ ইউএস অ্যান্ড ইউকে অ্যান্ড ইন্ডিয়া demonstrate that while inflation control is a common objective, সবাই এনিমি কিন্তু সেম,
inflation, but the cost of achieving varies widely across the economy. আর এফেক্ট কিন্তু ওয়েপেন সেম থাকলেও এফেক্ট কিন্তু আলাদা আলাদা থাকছে। Structural factors, external dependency, and policy choices shape outcomes. তো গোয়িং ফরওয়ার্ড সেন্ট্রাল ব্যাংক, যতগুলো সেন্ট্রাল ব্যাংক আছে, মাস্ট অ্যাডপ্ট আ কনটেক্সট স্পেসিফিক flexible strategies keeping in mind the realities of their economy and recognizing the path to price stability is neither uniform nor costless. কেন কি আবার nothing in this world is free lunch. With this, I would conclude today's discussion, and I would hope that today's discussion was helpful for your preparation. And after this, you will be able to solve this model question with better clarity. And after solving it, I would also like you to upload your copies to Rice IAS website so that you can get your evaluated copies as fast as possible. And yes, যারা যারা আপনারা ভাবছেন আমরা তো মেন্সে বাংলাতে লিখবো, তাদের জন্য কিন্তু আমাদের ইকুয়ালি রিসার্চ করা কন্টেন্ট কিন্তু অ্যাভেলেবল আছে বাংলাতেও, যাতে আপনাদের লার্নিং আর কনসেপ্ট ক্ল্যারিটির মাঝখানে ল্যাঙ্গুয়েজে যাতে কোনো ব্যারিয়ার না থাকে, আপনারাও একটা ভালো মার্কস মেন্সে ফেচ করে যাতে র্যাঙ্ক আপনাদের ইচ্ছে মতন আনতে পারেন আর আপনাদের ইচ্ছে মতন সার্ভিসে আপনারা যেতে পারেন। উইথ দিস, I would again thank you all for joining this session, and I would hope that you all are preparing really hard because prelims is less than 30 days now. Thank you again.